যাত্রী পারাপার বন্ধের ঘোষণার পরও ফেরিঘাটগুলোতে হাজারো মানুষের ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ। কিটের মূল্য কমলেও কমেনি বেসরকারি করোনা পরীক্ষার ফি, মানা হচ্ছে না কারিগরি কমিটির সুপারিশও। মসজিদ মাদ্রাসার নামে টাকা তুলে লোপাট করতেন হেফাজতের মামুনুল, অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। করোনা শুধু ফুসফুসের ক্ষতি নয়, রক্তও জমাট বাঁধায় গবেষণার তথ্য। ভারতে ৪,১৯৪ মৃত্যুর নতুন রেকর্ড। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জয়ন্তী আজ। করোনার জন্য প্রকাশ্যে নয়, অনলাইনে নানা আয়োজন। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। যাত্রী পারাপার বন্ধের সরকারি ঘোষণার পরও ফেরিঘাটগুলোতে ভিড় করেছেন হাজারো মানুষ। নদী পারাপারের অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছেন তারা। রাত থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড় করেন ঈদে বাড়ি ফেরা মানুষ। তবে হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আদৌ গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকাল থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ জরুরি যান পার করতে কম সংখ্যক ফেরি চলছে। আর রাতে চলবে পণ্যবাহী ফেরি। এদিকে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও চাপ বেড়েছে গণপরিবহনের। নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাস। ঈদকে সামনে রেখে ফেরিঘাটগুলোতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, পাটুরিয়া ঘাটে এখন কি পরিস্থিতি দেখছেন? যাত্রী পারাপার বন্ধের ঘোষণা নিয়ে যাত্রীরা কি বলছেন? আসলে সময় যাচ্ছে আর পাটুরিয়া ঘাটের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, কারণ আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু বিআইডব্লিউটিসি একটি বিজ্ঞপ্তিতে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এবং আরিচা কাজিরহাটের নৌরুটে যে ফেরিগুলো চলাচল করে, পাশাপাশি মুন্সিগঞ্জেরও যে ফেরিগুলো চলাচল করে, সব ধরনের নৌযান চলাচল কিন্তু বন্ধ রেখেছে। এবং আমি সকালে এই পাটুরিয়া ঘাটে এসেছি এবং সকালে থেকে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে পাটুরিয়া ঘাটের ৫ নাম্বার ঘাটে যে প্রায় ৫টি রোরো ফেরি কিন্তু তারা অপেক্ষমান নোঙর করে রেখেছে, বাকি ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে রেখেছে। এবং আমি যেটা দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর ব্যক্তিগত গাড়ি, কারণ আপনি জানেন যে যে গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে, আন্তঃজেলা যানবাহন বন্ধ রেখেছে। সেই কারণে কিন্তু যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেসব যাত্রী আছে তারা কিন্তু ব্যক্তিগত গাড়িতে করেই তারা আসলে ঈদ করার জন্য তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন, কিন্তু এই ঘাটে এসে তারা এখন চরম বিপাকে পড়েছেন। আমি যেটা দেখেছি যে এখানে যেসব যাত্রীরা আছেন এদের মধ্যে বৃদ্ধ এবং যে শিশুরা তারা হলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবং তাদের যে এখানকার যাত্রী, অপেক্ষমান যাত্রী, তাদের যে একটা আসলে অভিযোগ যে গভর্নমেন্ট সরকার থেকে যে ফেরি চলাচল বন্ধ রেখেছে, এটা যদি সকালের থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হতো, এই মধ্যরাতে না জানিয়ে, তাহলে তারা আসলে এই চরম দুর্ভোগে পড়তো না। এই জন্য তারা দাবি করেছেন যে যত দ্রুত সম্ভব একটু মানবিক বিষয় চিন্তা করে হলো কিছু ফেরি যেন ছেড়ে দেওয়া হয় এবং তারা যেন নদী পার হয়ে যেতে পারে। এবং আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যে এখানে যে অপেক্ষমান যাত্রী আছেন তারা কিন্তু আসলে আরো বেশি এখানে যেসব যানবাহন আসতেছেন এবং সময় যাচ্ছেন এবং এইসব যানবাহনের সারি বেড়েই যাচ্ছে। যেটা আমরা খেয়াল করেছি যে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে সব যানবাহন আছে, অর্থাৎ ছোট গাড়ি, প্রাইভেট কার, হাইয়েস্ট, মাইক্রোবাস, এটা কিন্তু আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রায় প্রচুর যানবাহন আছেন এবং সময় যাচ্ছেন এবং এই যানবাহনের সারিটাও কিন্তু বেড়ে যাচ্ছেন। এখন এদেরকে যেটা দাবি যে আসলে মানবিক দিক চিন্তা করে হলেও কিন্তু এই ফেরিগুলো কিছু ফেরি ছেড়ে দিলে তারা হয়তো যেতে পারে। আরেকটা বিষয় হলো যে আমরা কথা বলেছি এখানকার বিআইডব্লিউটিসির যে মহাব্যবস্থাপক জিল্লুর রহমান, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের কিছুই করার নেই, কারণ বিআইডব্লিউটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ফেরি চলাচল বন্ধ রেখেছেন এবং
যদি লাশবাহী গাড়ি থাকে এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আসে তাহলেই তারা হয়তো ফেরি ছেড়ে দিবেন। তবে আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে কিছু লাশবাহী যানবাহন আছে, যে কারণে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্র হয়তো দু একটি ফেরি ছেড়ে দিলে কাটা পথে যেসব যাত্রীরা আসছেন তারা হয়তো চলে যেতে পারবেন, কিন্তু যেসব যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তারা হয়তো যেতে পারবেন না, এবং এমনটা আমরা জানতে কথা বলে তাদের সাথে জানতে পেরেছি। এদিকে পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে মানিকগঞ্জে দুটি চেকপোস্ট আছে, অর্থাৎ ঢাকা-রিচা মহাসড়কে 12 এবং মানিকগঞ্জ সিংহের হেমাদপুর সড়কের ধল্লা এলাকায় তারা দুটি চেকপোস্ট জোরদার করেছেন, এবং যে কারণে তারা আন্তঃজেলা কোনো গাড়ি আসতে দিতেছে না। প্রায় ব্যক্তিগত গাড়িতে করে যেসব যাত্রীরা আসতেছেন তাদের কিছুই করার নেই, কারণ ব্যক্তিগত যানবাহন বন্ধে তাদের কোনো নির্দেশনা নেই, এবং এই কারণে পাটুরিয়া ঘাটে একটা বড় দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। লকডাউনে বিধিনিষেধ ভেঙে ঈদে বাড়ি ফিরতে গভীর রাতেও ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। রাত 12টার পরও গাবতলীতে দেখা গেছে খড়মুখো মানুষের ভিড়। তবে সায়দাবাদে যাত্রীর চাপ ছিল বেশি। যানবাহন অনিশ্চিত জেনেও রাতে শিশুদেরকে নিয়ে রওনা হয়েছেন অনেক বাবা মা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যারা যানবাহনের ব্যবস্থা করতে পারেননি তারা ফিরে গেছেন বাসায়। কেউ বা অপেক্ষা করেছেন ভোর পর্যন্ত। তবে বেশিরভাগই কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাসে গাদাগাদি করে ঢাকা ছেড়েছেন। এছাড়া পণ্যবাহী ট্রাকে উঠতে দেখা গেছে। টহল পুলিশের আনাগোনার মধ্যেই যাত্রী নিয়ে ঢাকা ছাড়তে দেখা গেছে মাইক্রোবাস ও প্রাইভেট কার। তবে সায়দাবাদ থেকে 40 জন যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ সেটি আটক করে থানায় নিয়ে যায়। এখন কিভাবে যাব জানি না, গাড়ি তো পাচ্ছি না, গাড়ির জন্য এখানে অনেক ওয়েট করতে হচ্ছে আমাদের। লকডাউন যদি থাকতো তাহলে সব কিছু বন্ধ থাকতো, তাহলে আমরা আসতাম না। এখন আমরা জানি গাড়ি কিছু কিছু চলে, এজন্য আমরা বের হয়েছি। বড় গাড়ি বন্ধ যাচ্ছে, মাইকুতে ভাড়া বেশি গুনতে হচ্ছে মানুষকে, দ্বিগুণ গাদাগাদি করে যাচ্ছে। সিলেটের উদ্দেশ্যে দুইটা গাড়ি ছাড়ছিল, এখন ওইখান থেকে পুলিশ সার্জেন্ট আইসা ওইটা ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছে এবং যাত্রী নামা দিচ্ছে। ফেরিঘাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভকর। শুভ, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? ভিড় আগের চেয়ে কতটা বাড়লো? আর ঘাট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? দেখুন, আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে বেলা যত গড়ার চাপ সেটি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে যদি আমি ঘাটের পরিস্থিতিটি বলি, এই মুহূর্তে কিন্তু ঘাটের যে 4টি পল্টন রয়েছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে পারাপারের অপেক্ষায় রয়েছে, এবং এখানে যানবাহনের সংখ্যা আসলে কম থাকলেও যানবাহন পুলিশ আসলে ঢুকতে না দিলেও মানুষ কিন্তু নানা বিড়ম্বনার শিকার হয়ে কিন্তু পায়ে হেঁটে তারা এই শিমুলিয়া ঘাটে এসে আসলে রাজধানী থেকে পৌঁছেছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে ভোর রাত থেকেই মানুষ এখানে পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এখানে সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে যে নারী এবং যে শিশু সহ যারা বৃদ্ধরা রয়েছেন তারা রয়েছেন। আমরা তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে ঢাকায় ঈদের জন্য যে মালিক পক্ষ থেকে ছুটি দিয়ে দিয়েছে, এরপরে তাদের পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাই দেশের বাইরে। তো এই অবস্থায় তাদের ঢাকায় থাকার মতো কোনো সুযোগ না থাকায় তাদের ভাগ্যই গ্রামের বাড়িতে আসলে ফিরতে হচ্ছে। তবে আমরা দেখেছিলাম যে ঘাটে যে সবকটি পল্টনে মানুষের এমন ভিড় কিন্তু একেবারেই চোখে পড়ার মতো, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু এত পরিমাণ মানুষের ভিড় রয়েছে যেখানে আসলে তিল ধারণের আসলে ঠাঁই নেই আসলে বলা চলে। তো সবকিছু মিলিয়ে যে বলা চলে যে স্বাস্থ্যবিধির কথা যদি একটু বলে রাখি আপনাকে, এখানে কিন্তু অধিকাংশ মানুষের মুখেই আমরা মাস্ক পরতে কিন্তু আমরা দেখিনি। আমরা যে সরকার পক্ষ থেকে সরকারি যে বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মানতে যে ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে এটি কিন্তু এখানে প্রতি মুহূর্তেই আসলে উপেক্ষিত হচ্ছে কিন্তু বলা চলে। তবে পুলিশের পক্ষ থেকে এবং জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে চেষ্টা চালানো হচ্ছে যে এখানে যারা আসলে সকাল থেকে এসে ভিড় জমাচ্ছেন আসলে তাদের পারাপারে তো কোনো সুযোগ আসলে থাকছে না বলে তারা যাত্রীদেরকে নিশ্চিত করার পরও যাত্রীদের এমন ভিড় আসলে অব্যাহত রয়েছে। আমরা ঘাটের সব জায়গায় আসলে যে ভিড় সেটি আমরা দেখছিলাম যে বেলা যত বাড়ছে মানুষের ভিড় এবং উপস্থিতি তত বাড়ছে। মানুষ, পরিবার, স্বজন, ছেলে সন্তান এবং বয়স্ক বাবা মা নিয়েও কিন্তু এখানে এসে এখানে জড়ো হচ্ছেন পারাপারের অপেক্ষায়। আমি যদি আরেকটু বলে রাখি, এখানে কিন্তু সব থেকে বেশি বিপাক
আসলে যে জরুরি অ্যাম্বুলেন্সের যাত্রী যারা রয়েছেন তারাই কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছেন। এখানে আসলে একটি ফেরি যখন জরুরি যানবাহন পারাপার করার জন্য যে ফেরিগুলো সীমিত পরিসরে সচল রাখা হয়েছে, সেই ফেরিগুলো আসার সাথে সাথে সেইখান থেকে যাত্রী নামার আগে কিন্তু এখানে যাত্রীদের যে উপস্থিতি, তারা কিন্তু ফেরিতে উঠে আসলে ফেরিতে ভিড় জমাচ্ছেন। এতে কিন্তু যে জরুরি যে যাত্রী অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি রয়েছে সেগুলো পারাপারে কিন্তু বিঘ্ন ঘটছে। এবং আমরা সকাল থেকে এই ঘাটের সব কয়টি পল্টন আমরা ঘুরে দেখেছি। এখানে মানুষের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে যে দিকে বাড়ছে, এর সাথে পাল্লা দিয়ে কিন্তু ভোগান্তিও ততটাই বাড়ছে এবং পুরো ঘাট জুড়ে ততটাই বাড়ছে এবং কত সংখ্যক মানুষ আসলে পারাপারের অপেক্ষায় রয়েছে এটি কিন্তু আসলে বলার আসলে কোনো সুযোগ নেই। তো কিছু মিলিয়ে যদি বলা চলে যে একেবারে মানুষের যে জমায়েত, এখানে কিন্তু তিল ধারার ঠাঁই নেই এবং এখানে বেলা যত বাড়ছে, আমি বলছিলাম যে মানুষের উপস্থিতি তত বাড়ছে, এখানে কিন্তু স্বাস্থ্যবিধি আসলে সেভাবে মানা হচ্ছে না। এতে করোনা রোগী সংক্রমণ এটি আরো বৃদ্ধি পাবে বলেও কিন্তু মনে করছে আসলে জনস্বাস্থ্যবিদরা। এবং ঘাট কর্তৃপক্ষ বলছে যে মানুষ যারা এখানে অপেক্ষায় আছে তাদেরকে তারা এখানে না আসার জন্য অনুরোধ করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার শিমুলিয়া ঘাটের সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। সরকারি নির্দেশনা না মেনে ঈদে বাড়ি ফিরতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে গাবতলীর চিত্র কেমন দেখছেন? যারা জড়ো হয়েছেন তারা আসলে কিভাবে যাচ্ছেন, যেহেতু আন্তঃজেলা বাস চলাচল তো বন্ধ? এখানে আসলে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আন্তঃজেলা বাস চলাচল যেহেতু বন্ধ, মানুষজন এখানে এসে আমিনবাজারের যে স্টপেজ রয়েছে অর্থাৎ গাবতলীর পরে যে আমিনবাজার যে ব্রিজটি রয়েছে সেখানে এসে নেমে আমিনবাজার ব্রিজ পার হয়ে তারপর উপর থেকে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, প্রাইভেট কার কিংবা বাইকে করে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এসে আমরা এখানে পুলিশের পক্ষ থেকে একটি গাড়ি আটকানো হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমরা গণমাধ্যম কর্মী আসার পরে এখানে গাবতলীর এই চেকপোস্টটিতে তারা তাদের নজরদারি জোরদার করেছেন, যার কারণে রাস্তায় কিছুটা জটের সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু যাচ্ছে দক্ষিণ অঞ্চল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 21 জেলার মানুষ এই গাবতলীর বাস স্ট্যান্ড ইউজ করে এখান থেকে তারা তাদের গন্তব্যে যেতে হবে। সেক্ষেত্রে এদের বেশিরভাগই হচ্ছে পাটুরিয়া ঘাট হয়ে যায়। আপনি জানেন গতকাল রাতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যে দিনে যাত্রী পারাপার বন্ধ থাকবে, জরুরি পণ্য এবং অ্যাম্বুলেন্স এই নির্দেশনার বাইরে থাকবে। তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে। মানুষের কাছে মানুষের বক্তব্য হচ্ছে যে গেলে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, এক একজন এক এক রকমভাবে অজুহাত দিচ্ছেন। কিছুক্ষণ আগে এরকম একটি প্রাইভেট কারকে আটক করা হয়েছে যাদের মরদেহ নিয়ে যাচ্ছেন এক স্বজনদের, এবং সেই প্রাইভেট কারটিতে অন্য স্বজনরা যাচ্ছিলেন। এবং এখানে এসে আমরা যেটা দেখেছি, পরিচিত আমাদেরকে বলেছে সেই প্রাইভেট কারটিতে তারা বাইরের মানুষজন নিয়েও পরিবহন করছেন, অর্থাৎ সেই লাশের সাথে যে একটি মাইক্রোবাস যাচ্ছে তার সাথেও তারা বাইরের মানুষ নিয়ে যাচ্ছে। এরকম একটি পরিস্থিতির কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা কিংবা বিআইডব্লিউটিসি যে সংস্থাটি রয়েছে তাদের পক্ষ থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা কোনোভাবেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আমলে নিচ্ছেন না। তারা আসলে ছুটছেন, কেউ বাচ্চা নিয়ে ছুটছেন, কেউ বৃদ্ধদের নিয়ে ছুটছেন। তাদের একটাই বক্তব্য, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদেরকে যেতেই হবে। এর আগের বছর আমরা যেমনটা দেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু পুলিশের কড়া তৎপরতা ছিল, অর্থাৎ ব্যক্তিগত গাড়িকেও পুলিশ জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়েছিল, যার কারণে ঢাকা যারা ছাড়ছিলেন তারা আসলে যেতে পারেন। আরেকটি বিষয়, যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি তথ্য প্রায় দেওয়া হয়, সেটি হচ্ছে যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3 জেলা থেকে অন্তত 80 লাখ থেকে 1,20 লাখ মানুষ প্রত্যেক বছর উৎসবে তারা গ্রামে চলে যান। এখন সেই সংখ্যাটা যদি আমরা একটু বলি তাহলে জনস্বাস্থ্যবিদরা যেটা বলছেন আপনি দেখতেই পাচ্ছেন, নিচে এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন বা হাঁটাহাঁটি করছেন তাদের মধ্যে সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি নেই, স্বাস্থ্যবিধির মানার বালাই নেই। আবার প্রাইভেট কারের যেটিতে বা মাইক্রোবাসে 9 জনের সিট যেটা, সেখানে আমরা 15 জনকেও উঠতে দেখেছি। এরকম নানাবিধভাবে স্বাস্থ্যবিধি ব্যাহত আছে। তবে পরিবহন শ্রমিকটা একটা কথা বলছেন, তারা যেটি বলছেন যে যদি দূরপাল্লার বাস চলাচল করতো তাহলে অন্তত স্বাস্থ্যবিধিটা মেনে চলা যেত, 1-2 সিটে একজন করে বসতো, এরকম একটি কথা তারা বলছেন। যদিও সেটি আসলে কতটুকু মানা সম্ভবত সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। গাবতলীর পরিস্থিতির কথা যদি বলি, গতকালকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আসলে একটুও পাল্টায়নি। মানুষ যাচ্ছে, নানান কারণে যাচ্ছে এবং ভেঙে ভেঙে যাচ্ছে। যদিও এ নিয়ে তাদের আসলে তারা যে ভোগান্তিতে যাচ্ছেন বা বেশি ভাড়া দিয়ে যাচ্ছেন সে বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। আমরা গতকালকে যেমনটা দেখেছিলাম যে এখান থেকে দূরপাল্লার বাস, অর্থাৎ বিশেষ করে
আন্তজেলা বাস চলাচলের একটি বাস গতকালকে দেখেছিলাম, তবে এখন পর্যন্ত সেই আন্তজেলা বাস চলাচল করতে দেখিনি, কারণ আমিনবাজার যে চেকপোস্ট রয়েছে আমার পিছনে, সেখানে গেলে পুলিশের পক্ষ থেকে সেই বাসগুলোকে ঘুরিয়ে ঢাকামুখী করে দেওয়া হচ্ছে, যার কারণে সেই সুযোগটা পাচ্ছে না। মানুষ কি করে, এই পর্যন্ত বাসে এসে তারপরে তারা আমিনবাজার পার হয়ে ওপার দিয়ে তারা চলে যাচ্ছে। গাবতলী থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। এবার লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে লকডাউনের সার্বিক চিত্র কেমন দেখছেন? সাধারণ মানুষ কি স্বাস্থ্যবিধি কতটা মানছেন, তারা কি সচেতন? লকডাউনের প্রথম থেকে আমরা যত স্বাস্থ্য সচেতনতা দেখেছি বা সামাজিক দূরত্ব মানতে দেখেছি বা স্বাস্থ্যবিধি মানতে যেগুলো দেখেছি সেটা কিন্তু নেই। এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই যে লকডাউনের ভিতরে গণপরিবহন বন্ধ থাকার কথা রয়েছে, এমনটি কিন্তু নির্দেশনা রয়েছে, কিন্তু আমার পিছনেই দেখা যাচ্ছে যে এই গণপরিবহনগুলি কিন্তু বাসগুলি কিন্তু ঢাকা থেকে আসছে উত্তরবঙ্গের দিকে যাবে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি টাঙ্গাইল উত্তরবঙ্গের দিকে যাবে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি টাঙ্গাইল এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সাথে। তিনি যেটা বলেছেন যে গত কয়েকদিন যাবতীয় মহাসড়কে যানবাহনের ভিড় বেশ বাড়তে শুরু করেছিল, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু যানবাহনের অনেক চাপ দেখেছি। বিশেষ করে টাঙ্গাইলের ঘাইন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত এই 9 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা গাড়ির দীর্ঘ সারি পরিলক্ষিত করেছি। যদিও প্রধানমন্ত্রী একটি নির্দেশনা ছিল মানুষ যাতে রাজধানী না ছাড়ে বা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় না যায়, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ চলে যাচ্ছে। আর গণপরিবহন কিন্তু অনেক আছে, যদিও শুধু গণপরিবহন বন্ধ রয়েছে, কিন্তু আমরা বিপুল সংখ্যক গণপরিবহন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে চলাচল করতে দেখতে পাচ্ছি। তো এলেঙ্গা ফাঁড়ির যিনি ইনচার্জ আছে ইয়াসির আরাফাত, তিনি যেটা বলেছেন যে আসলে এই যেসব গণপরিবহন চলছে সেসব গণপরিবহনে কিন্তু জরিমানা করা হচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হলো ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে কোনো গণপরিবহন 3টি-4টি মামলাও খেয়েছে, তবুও কিন্তু তারা আসছে। অর্থাৎ মামলার তোয়াক্কা না করে, আইন ভঙ্গ করে এই গণপরিবহনগুলি কিন্তু চলছে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে। আর এখন যে পরিমাণ গণপরিবহন আমরা দেখতে পাচ্ছি, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পারছি, যদি গণপরিবহনে এই চাপই থাকে তাহলে কিন্তু সামনে যানজটের হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু এই মহাসড়ক যারা ব্যবহার করবে তারা কিন্তু দারুণ কষ্ট ভোগ করবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের লকডাউন ও যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এর আগে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও শুক্রবার বিকল্প উপায়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হন মানুষ। প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর বাইকে 3 থেকে 4 গুণ ভাড়া গুনেছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি না মেনে ফিরেছেন গাদাগাদি করে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এসব অনিয়ম হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার দুপুর 12:30 নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। সারি সারি দাঁড়ানো প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ। গন্তব্যে যেতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, চলছে দরদাম। প্রত্যেক প্রাইভেট কারে 4 জন, মাইক্রোবাসে তোলা হচ্ছে 12 থেকে 14 জন। যাত্রীদের যুক্তি, অফিস, মার্কেট, বাস সব চলছে, শুধু আন্তজেলা বাস বন্ধ রাখায় হয়রানি বেড়েছে। যে যেভাবে পারছে বাড়ি যাচ্ছে, অযথাই খরচ হচ্ছে বেশি। খুবই নিরাপয়, বাচ্চাদের পাঠাইতেই হবে, উপায় নেই। 500 নিচ্ছে, 300 নিচ্ছে, 600 নিচ্ছে, 800 নিচ্ছে, যার কাছে যেরকম সুবিধা হচ্ছে। তো এটা আমাদের সিরাজগঞ্জের গাড়ি পেয়ে গেছি, আমরা লাকি, এটাই আনাপ। এখন আমি যাবো কোনো গাড়ি পাই না, বাধ্য হয়ে 100 টাকার ভাড়া, এখন 200 টাকা 250 হইলেও যাইতে হবে, কিন্তু যাচ্ছি। প্রাইভেট কার ও মাইক্রোবাসে যাত্রী পেতে সাহায্য করছে বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। সবই হচ্ছে পুলিশের সামনে। ঝুঁকি নিয়ে মানুষ গ্রামে ফিরলেও পুলিশের তৎপরতা চোখে পড়েনি। তারা বলছেন আন্তজেলা বাস যেন চলতে না পারে সেদিকে নজর রয়েছে তাদের। যাচ্ছে বিভিন্ন ওয়েতে যাচ্ছে, আসলে গণপরিবহন তো নাই, হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে, কিংবা বিভিন্ন এই যে মাইক্রো কিংবা প্রাইভেট কার এগুলিতে এভাবে করে যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করতেছি, চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেছি, যদি ওরকম প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মানিকগঞ্জ বাস চলছে। ভাড়া বাড়িয়ে সিট খালি না রেখেই চলাচল করছে বাসগুলো। আমাদের যাইতে হবে একটু কম পয়সায় সাশ্রয় যাইতে দিতে, ডাবল দিতে, নাহলে খালি সিটের ভাড়া দিতে হবে। এই কারণে এক সিটে 2 জন গেলে আমরা যাইতে যাওয়া দরকার আমাদের। অনেকের আশঙ্কা, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে ঈদের আগে পরিস্থিতি আরও খারাপ হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। করোনা টেস্ট কিটের মূল্য 3 গুণ কমলেও পরীক্ষার ফি কমায়নি বেসরকারি ল্যাব। এখনও নেওয়া হচ্ছে 3,500 টাকা। করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি টেস্টের মূল্য 1500 থেকে 2,000 টাকা করার পরামর্শ দিলেও পরীক্ষার ফি 3,000 টাকা নির্ধারণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিদিন গড়ে করোনা টেস্ট হয় 20,000। মোট পরীক্ষার একটি বড় অংশই শনাক্ত হয় বেসরকারি ল্যাবে। 80টি বেসরকারি ল্যাবে সাধারণ করোনা পরীক্ষা ও 34টি ল্যাবে চলে বিদেশগামীদের পরীক্ষা। গত বছরের 29 এপ্রিল বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য বিভাগ। সে সময় একটি টেস্ট কিট 2,800 টাকায় কিনে সরকার। আর বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার ফি বেঁধে দেওয়া হয় 3,500 টাকা, অর্থাৎ খরচসহ প্রতিটি কিটে মুনাফা 700 টাকা। বর্তমানে প্রতিটি করোনা টেস্ট কিটের মূল্য 700 থেকে 800 টাকা, কিন্তু পরীক্ষা চলছে আগের দামেই। এ অবস্থায় 1,500 থেকে 2,000 টাকার মধ্যে ফি নির্ধারণের প্রস্তাব দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। যদি মূল্য কম হয়, মানুষের ক্রয় ক্ষমতার সুযোগ বাড়ে, তাহলে অবশ্যই মানুষের সুবিধা হবে এবং টেস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং তাছাড়াও নীতিগতভাবেও তো এটি অন্যায় যে যা প্রয়োজন, যা সত্যিকার অর্থে দরকার নেই তার চেয়ে বেশি মূল্য নির্ধারণ করা। করোনা পরীক্ষার ফি কমাতে ল্যাব মালিকদের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগ। মালিকদের অনুরোধে ফি কমে মাত্র 500 টাকা, অর্থাৎ সাধারণ করোনা পরীক্ষা 3,500 টাকা থেকে 3,000, বিদেশগামীদের ফি 3,000 থেকে 2,500 টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফি 4,500 টাকা থেকে কমিয়ে 3,700 টাকা করার প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ে। করোনা পরীক্ষার ফি 2,000 টাকার বেশি হওয়া উচিত নয় বলছে কারিগরি কমিটি। ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন তারা মনে হয় যে মানবিক শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র বাণিজ্যের মধ্যেই ঢুকে যাচ্ছেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। 2,000 টাকাও যদি তারা মূল্য নির্ধারণ করতেন তাহলেও তো যে মানুষের সাশ্রয় হতো। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ সপ্তাহের মধ্যেই বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ হবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের অনুমতির পরেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাতে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। রাতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই আবেদন যায় আইনমন্ত্রীর কাছে। সরকারের পক্ষ থেকে জানানো হয় দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার খালেদা জিয়ার অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসার জন্য এখানে ভর্তি আছেন এবং উনি এই মুহূর্তেও সিসিইউতেই আছেন এবং ওনার শারীরিক অবস্থা আজকেও মেডিকেল বোর্ড আজকেও সকালবেলা জুম্মার নামাজের পূর্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ওনারা সবাই এসেছিলেন এবং ওনাকে পরীক্ষা নিরীক্ষাও করেছেন। ওনার কে এক্সামিন করার সকল পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সেই চিকিৎসায় অব্যাহত রেখেছেন। তিনি জানান, সরকারের অনুমতি পেলে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদেশে যাওয়ার তো এখন পর্যন্ত সত্যিকার অর্থে সরকারের কাছে ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিবও আবেদন জানিয়েছেন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে অনুরোধ করেছেন। এখন এটি সরকারের বিষয় যে সরকার কবে নাগাদ কিভাবে ওনাকে যাওয়ার অনুমতি দিবে। দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও দোয়াও চেয়েছেন তিনি। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ। এতে আরও যা থাকছে: ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে শঙ্কায় ছোট ও মাঝারি কারখানা, সমাধানের চেষ্টা চলছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ। দেশের 130 স্থানে পাখির আবাসস্থল সংরক্ষণের তাগিদ দিচ্ছেন গবেষকেরা।
হেফাজতের সমালোচিত নেতা মামুনুল হকের 6টি মাদ্রাসা ও 2টি বাড়ির খোঁজ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। এসব সম্পদের বাজার মূল্য প্রায় ৭৬ কোটি টাকা। গোয়েন্দারা বলছেন, মাদ্রাসা ও মসজিদের নাম করে কোটি কোটি টাকা অনুদান গ্রহণ করেছেন তিনি। এগুলোর মধ্যে তার 2 হিসাবে 10 কোটি টাকার লেনদেনেরও খোঁজ মিলেছে। দুদকের আইনজীবী বলছেন, মামুনুলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা মানি লন্ডারিং করেছে কিনা সেটির তদন্ত হওয়া উচিত। কাটা তারে ঘেরা, ভেতরে বিশাল আমবাগান, সাজে সজ্জিত করা হয়েছে বিশেষ লাইট দিয়ে। দেখে মনে হতে পারে কোনো বাগান বাড়ি, আসলে এটি মামুনুল হকের জামিয়াতুত তারাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসা। এর জন্য 15 বিঘা জমি কিনেছেন তিনি। কেরানীগঞ্জের কলাতিয়ার এই জায়গাটিতেই বাবরি মসজিদের নামে 1 বছর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু এখনও শুরুই হয়নি কাজ। তাহলে দুবাই, কাতার, সৌদি আরব থেকে এই মসজিদের নামে যে টাকা আসলো সেটি গেল কোথায়? মাদ্রাসা দেখভালের দায়িত্বরতরা জানালেন, জমি নিয়ে ঝামেলার কারণে কাজ শুরুই হয়নি বাবরি মসজিদের। সমস্যা আছে জায়গা জমি নিয়ে, এটা এবং বাইনা এখানে আছে, এ কারণে জায়গা ওভাবে হচ্ছে না। কেরানীগঞ্জের ঘাটারচরে তারবিয়াতুল উম্মা নামের আরেকটি মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরও খোলা ছিল এই প্রতিষ্ঠান। তবে মামুনুল গ্রেপ্তারের পর এটিও বন্ধ। তার অপকর্মের বিভিন্ন অভিযোগ থাকায় সঠিক তদন্ত চান স্থানীয়রা। যদি সত্যি অভিযোগ তার উপরে থাকে তাহলে মাদ্রাসাটা তার করা উচিত না। মামুন সাহেব ধরে নিয়েছে না, এরপর থেকে এই মাদ্রাসা বসিলায় মাদ্রাসা তারবিয়াতুল বানাত আল ইসলামিয়া 8 তলা ভবনের 3য় তলায় এই মহিলা মাদ্রাসাতেও নেই আর কোনো কার্যক্রম। দায়িত্বে থাকা কেউ কথা বলতে রাজি হলেন না। কবে থেকে বন্ধ? ঢাকা উদ্যানে 6 তলা জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া মাদ্রাসা। আলী নূর রিয়েল এস্টেটে আছে এটির আরেকটি শাখা। এ দুটিও বন্ধ মামুনুলের গ্রেপ্তারের পর। মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, প্রায় 14 কাঠার ওপর নির্মাণ করা এই মাদ্রাসা, এটি জোর করে দখলে নেওয়ার অভিযোগ আছে মামুনুলের পরিবারের বিরুদ্ধে। এছাড়াও কাদেরাবাদ হাউজিংয়ে আছে মামুনুলের 6 তলা বাড়ি, এটিতেই থাকতেন তিনি। আর লালবাগের 4 তলা বাড়িটি দিয়েছেন ভাড়া। মাদ্রাসা ও বাড়ি মিলিয়ে আনুমানিক 76 কোটি টাকার সম্পদের মালিক মামুনুল। গোয়েন্দারা বলছেন, প্রত্যেক মাদ্রাসার অনুদান হিসেবে মামুনুলের ব্যাংক হিসেবে দেশ বিদেশ থেকে এসেছে টাকা। মামুনুলের তাদের যে মাদ্রাসা, সেখানে ইতিমধ্যে আমরা 8-10 কোটি টাকার একটি ট্রানজ্যাকশন কিন্তু আমরা দেখছি বিগত 1 বছরে। এই ট্রানজ্যাকশনগুলোর খরচ কিন্তু তারা দেখাতে পারছে না। আয় আছে, বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো আসছে, কিন্তু টাকাগুলো কোথায় খরচ হচ্ছে সেগুলোর সঠিক হিসাব তারা দিতে পারছে না। দুদকের আইনজীবীরা বলছেন, মামুনুলের হিসাবে লেনদেন সন্দেহজনক। মানি লন্ডারিং করেছে কিনা সেটির তদন্ত হওয়া উচিত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এতগুলি টাকার এখানে লেনদেন ট্রানজ্যাকশনস, অবভিয়াসলি জিনিসটা অতীব গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। তবে মামুনুলের সন্দেহজনক লেনদেন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা সে বিষয়ে এখনো তদন্তই শুরু করেনি সিআইডি ও দুদক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মার্কেট, শপিং মলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মানা হয়নি সামাজিক দূরত্ব। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কেনাকাটা করতে রাজধানীর উত্তরা থেকে এসেছেন নিউ মার্কেটে। লকডাউনের মধ্যেও এত জনসমাগম দেখে অনেকটাই হতাশ এই পরিবার। মাস্ক তো নাই, দোকানপাটে কেউ এখন সেলসম্যানরাও মাস্ক পরে না। আমরা কিনতে যা ঘুরে চলে আসছি, কিছু কিনি নাই। গাউসিয়া, চাঁদপুর চক, চৌধুরীমা সহ আশপাশের মার্কেটে প্রচণ্ড ভিড়। সামাজিক দূরত্বের নেই বালা, এর মধ্যেই চলছে বেচা কেনা। খুবই খারাপ, মানে কোনো দূরত্ব বজায় করেন রাখতেছে না, অনেক খারাপ অবস্থা। এভাবে করলে তো করোনা যাওয়ার কোনো দেখতেছি না, আরো মানুষ আক্রান্ত হবে বেশি। প্রতিবারের মতো এবারও ফুটপাত দখল করে বসেছে অনেক দোকান। মার্কেটে মাস্ক ছাড়া না ঢোকার নির্দেশনা থাকলেও অনেক দোকান কর্মচারীকেই দেখা গেল মাস্কবিহীন। দাদা রোজা রয়েছে তো কষ্ট হয় ভাই। না এই যে আমার না আর মাছ আছে আমার কাছে। নামাজটা পড়েছি তো আমি খুলছি মাত্র এই মাত্র। মার্কেট, শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। লক্ষ্য করা যাচ্ছে দোকানপাট, শপিং মলগুলোতে জনসাধারণ, ক্রেতারা এবং অনেক জায়গায় দোকান মালিকরা, দোকানের কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছে না। এই প্রেক্ষাপটে আমি মনে করি এইটা একটা শঙ্কার কারণ। ঈদের পরপরই আরেকটা নতুন ঢেউ আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, স্বাস্থ্যবিধির ব্যাপারে সরকারি নির্দেশনা না মানলে নেওয়া হবে ব্যবস্থা। দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবিও জানান তারা।
12টা পর্যন্ত যদি আমরা দোকানপাট খোলা রাখার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণরা তার সময় নিয়ে এসে মার্কেটিং কেনাকাটা সারতে পারবে। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না, বিকজ এত উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে শুরু হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় মার্কেট শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বড় কারখানাগুলোর সমস্যা না হলেও ছোট মাঝারি কারখানাগুলো রয়েছে শঙ্কায়। করোনায় রপ্তানি আদেশ বাতিল, ডিসকাউন্ট ও দেরিতে মূল্য পরিশোধের কারণে জটিলতা তৈরির কথা জানান মালিকরা। ব্যবসায়ী নেতারা বলছেন, বেতন ভাতা পরিশোধের সমস্যা হতে পারে এমন কারখানাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আগামী 10 মের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে আগের বকেয়া থাকলে সেটাও দিতে বলা হয়েছে। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বড় কারখানাগুলোর সমস্যা না হলেও চিন্তিত ছোট ও মাঝারি কারখানাগুলো। বেতন দিতে আমাদের অনেক হিমশিম খাইতে হবে, এই কারণে খেতে হবে আমরা ঠিকভাবে বাইরে শিপমেন্ট করতে পারিনি, কারণ হইল কি আমরা অর্ডার ওই পরিমাণ নিতে পারিনি কোভিডের কারণে। তারপর আমরা চেষ্টা করবো আর কি পেমেন্টগুলি দেওয়ার জন্য, পার্টি পেমেন্ট, বেতন বোনাস দিতে আমাদের বাধ্য, আমরা দিতে হবেই। সেল স্লো হওয়াতে আমাদের অর্ডার তারা কম দিচ্ছে, পাশাপাশি সুতার দাম বাইরে যাওয়াতে আমাদের কস্টিং বেড়ে গেছে। সেই ক্ষেত্রে বায়াররা আসলে এটা অ্যাকসেপ্ট করতেছে না বিধায় অর্ডার স্লো হয়ে গেছে। স্লো হওয়াতে আমাদের সমস্যা হচ্ছে। তার কারণে এখন এই সময় যদি অর্ডার ওইভাবে থাকতো হাতে, সুতার দামটা একটু কম থাকলে তাহলে কাজও ভলিউমটা বেশি থাকতো, ওয়ার্কারের বেতন বোনাস দিতে আমাদের তেমন সমস্যা হতো না। ব্যবসায়ী নেতারা বলছেন, বেশিরভাগ মালিক কারখানা চালু রাখতে লোকসানে রপ্তানি আদেশ নিচ্ছে, ফলে ঈদের আগে বেতন ভাতা নিয়ে সমস্যায় পড়তে পারেন। 80%ই সমস্যা ফেস করবে, বাট তার মধ্যে হয়তো অনেকে যে কোনোভাবে চেষ্টা করবে এটা কাভার দেওয়ার জন্য, হয়তো অন্য দানাপানা বন্ধ করে দিয়ে হলো এই শ্রমিকের পাওনা দানাটা পরিশোধ করবে। এটা যেটা আমরা সবাইকে নির্দেশ দিয়েছি, শ্রমিকের পাওনা দানা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করার জন্য আমরা বলে দিয়েছি আমাদের। এবারের ঈদে মাত্র 3 দিন ছুটি থাকায় কাজে চাপা থাকা কারখানাগুলোতে উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন পোশাক মালিকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। আজ অনুশীলনে যোগ দিচ্ছেন না শ্রীলঙ্কা থেকে ফেরা ক্রিকেটাররা, কোয়ারেন্টিন কমাতে রাজি হয়নি সরকার। লা লিগার শিরোপা নিয়ে জমে উঠেছে ত্রিমুখী লড়াই, রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সেলোনা। আজ পৃথিবীর অন্যতম সেরা লেখক রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জয়ন্তী। 1268 বঙ্গাব্দে এই দিনে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। কৈশোরে ছড়ার সঙ্গে সম্পর্ক দিয়ে শুরু, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস আর 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন বলছে আজীবন সাহিত্য রচনা করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এসবের মাধ্যমেই বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়, জিতে নিয়েছেন নোবেল পুরস্কার। বাঙালির কাছে হয়ে উঠেছেন গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি। এবার করোনা মহামারীর কারণে প্রকাশ্যে নয়, অনলাইনে নানা আয়োজন করা হয়েছে। 5 বছরেও ডিজিটাল এক্স-রে মেশিন চালু না হওয়া ও চিকিৎসা সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের সেবা কার্যক্রম। অন্য ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে ভোগান্তিতে আছেন রোগীরা। এছাড়া যন্ত্রপাতি স্থাপনের অভাবে বন্ধ হাইফ্লো নেজেল ক্যানুলার কার্যক্রম। 2017 সালে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মাধ্যমে একটি ডিজিটাল এক্স-রে মেশিন পায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। তবে প্রায় 5 বছরেও চালু হয়নি মেশিনটি। 1 বছর ধরে করোনা বিশেষায়িত হিসেবে 250 শয্যার সরকারি এই হাসপাতালটির কার্যক্রম চালু হলেও ডিজিটাল এক্স-রে মেশিন চালু না হওয়ায় রোগ নির্ণয়ে সমস্যা হচ্ছে চিকিৎসকদের। ইনস্টল করে যাবে এই কথা বলে এসে চলে গেছে এবং পরবর্তীতে ওরা একটা সিরিজ এসে যায় এভিআর নামক একটা মানে পার্টস নাই, সেইটা সংযোগ হলে তারা এটা চালু করতে পারবে। গত এপ্রিলে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হলেও অল্প প্রেসারের অক্সিজেন সাপ্লাই দেওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। যন্ত্রপাতি স্থাপন করতে না পারায় ব্যবহার করা যাচ্ছে না উপহার হিসেবে পাওয়া 4টি হাইফ্লো নজেল ক্যানোলাও। আপাতত বাক্সবন্দি হাসপাতালের স্টোরে, এতে বিপাকে পড়ছেন করোনা রোগীরা। একটা ডিজিটাল এক্স-রে করলে আমরা অনেক সন্দেহভাজন রোগীকেও আমরা
আমরা করোনা কিনা সেটা আমরা শনাক্ত করতে পারি। তো আমাদের এখানে ডিজিটাল এক্স-রে সুবিধা এখনও আমরা নেই আমাদের কাছে। তত্ত্বাবধায়ক জানান, ডিজিটাল এক্স-রে মেশিন চালুর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। লকডাউন পরিস্থিতির কারণে বেড়েছে নজেল ক্যানোলার বিশেষজ্ঞ সংকট। গত 4 বছর আগে একটি ডিজিটাল এক্স-রে মেশিন এখানে সরবরাহ করা হয়। হাইফ্লো নেজাল ক্যানুলা 4টি আমাদের এটি বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠান থেকে যেহেতু আমরা পেয়েছি, এটা সরাসরি ইনস্টল করার আমরা লোক পাই নাই। আমরা এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত হাসপাতালটিতে অতি দ্রুত ডিজিটাল এক্স-রে মেশিন সহ সব ধরনের পরীক্ষা কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শেরপুরে উৎপাদন খরচ বেশি হলেও বীজ আলুর দাম বৃদ্ধির পরিবর্তে কমিয়ে দিয়েছে বিএডিসি কর্তৃপক্ষ। এতে লোকসানে দিশেহারা জেলার প্রায় 1000 বীজ আলু চাষি। ন্যায্য মূল্যের দাবিতে আবেদন করলেও এখনও কোনো সমাধান পাননি কৃষকরা। বিএডিসির বীজ নিয়ে নির্দেশনা অনুযায়ী কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বীজ আলু চাষ করেন কৃষকরা। উৎপাদিত বীজ আলু ক্রয় করে বিএডিসি কর্তৃপক্ষ শেরপুরের 2টি হিমাগারে রেখে মৌসুমের সময় সরকারি মূল্যে বিক্রি করছে। তবে এবছর কৃষকের চাহিদার চেয়ে কেজিতে অন্তত 10 টাকা করে কমিয়ে দিয়েছে তারা। এতে লোকসানের পাশাপাশি ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। হয়েছিল এ গ্রেড 22 টাকা এবং বি গ্রেড 23 টাকা। 2021 সালে এবারের উৎপাদন খরচ অনেক গুণে বেড়ে যায়। এবার মূল্য নির্ধারণ করা হয়েছে এ গ্রেড 18 টাকা, বি গ্রেড 16 টাকা। এতে করে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। 27 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আঙ্গুরে আলুর দামটা দিলে মোটামুটি আমরা 22 টাকার মতন সম্ভাবনা হতো। খরচ বাড়তিতে হতে আমাদের 50 থেকে 60,000 টাকা আমাদের লস হয়ে যেতেছে। কৃষকের লোকসানের কথা স্বীকার করে বিএডিসির এই কর্মকর্তা ক্ষতি পোষানোর আশ্বাস দিয়েছেন। পোল্ট্রি বাড়াতে তো এদের উৎপাদন খরচটা ঠিকমতো উঠতেছে না, এটার জন্য ওনারা আবেদন করতেছে এবং বিএডিসিও আশা করি বিবেচনা করবে। এটা একটু বিবেচনার দাবি রাখে, কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ মূল্য দিলে তো আরেকটু বাড়াইলে অবশ্যই কৃষক লাভবান হবে। শেরপুর জেলা সদর ও নকলার 2টি হিমাগারের সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রায় 750 একর জমিতে বীজ আলু চাষ করেন 1000-এরও বেশি কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে করোনায় একদিনে 4194 জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে শনাক্ত হয়েছে 4 লাখের বেশি। দেশটিতে মোট প্রাণহানি ছড়িয়েছে 2,38,000। এ পর্যন্ত আক্রান্ত 2,18,00,000-এর বেশি। করোনা বিস্তার রোধে সোমবার থেকে 2 সপ্তাহের কড়াকড়ি লকডাউনে যাচ্ছে কর্ণাটক। সেখানে প্রতিদিন গড়ে প্রায় 50,000 রোগী শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারতের গবেষকরা বলছেন, করোনা ভাইরাস শুধু ফুসফুসের ক্ষতি করাই নয়, রক্ত জমাট বাঁধাচ্ছে, যার জন্য অল্প সময়ের মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে। এদিকে ভারতের জন্য সহায়তা হিসেবে 18 টনের 3টি অক্সিজেন জেনারেটর পাঠিয়েছে যুক্তরাজ্য। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 13,726 জন। নতুন শনাক্ত 8,36,000-এর বেশি রোগী। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 32,83,000। এ পর্যন্ত আক্রান্ত 15,75,00,000-এর বেশি। ভারতের পর বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে মারা গেছে 2,217 জন। নতুন শনাক্ত 78,337 জন। এছাড়া যুক্তরাষ্ট্রে 777 জনের মৃত্যু ও 49,491 জন নতুন শনাক্ত হয়েছে। এদিকে ফিলিপাইনে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হচ্ছে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, সাধারণ ব্যথানাশক ওষুধ করোনা সংক্রমণ থেকে অনেকটাই মুক্তি দেয়। চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির কারিগরি পরামর্শক দলে বরাত দিয়ে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনা ভাইরাসের কোনো টিকার এটি প্রথম অনুমোদন পেয়েছে। চীনের দাবি 2 ডোজের এই টিকা 79% পর্যন্ত কার্যকর। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকার কোভ্যাক্স কার্যক্রমে এই টিকা সরবরাহ করা হবে বলেও সম্মত হয়েছে দেশটি। এর আগে ফাইজার, বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অর্ধশতাধিক দেশ সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পুলিশের সাথে সংঘর্ষে ফিলিস্তিনিদের 1.5 শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার জুমাতুল বিদার নামাজ আদায়ের সময় এই সংঘর্ষ ঘটে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের বেশিরভাগই সাধারণ ফিলিস্তিনি নাগরিক। তবে ইসরায়েল পুলিশের 6 সদস্য আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল চালু করেছে রেড ক্রিসেন্ট।
জেরুজালেমের আল-কুদস শহরে ইসরায়েলের নতুন বসতি স্থাপন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। এরই জের ধরে এই সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে। বসতি স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর সুযোগ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টিনেই থাকতে হবে তাদের। ফলে আজ টাইগারদের অনুশীলনে যোগ দিতে পারছেন না তামিম মুশফিকরা। আগামী 16 মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। তার আগে শুক্রবার পুরো দল নিয়ে অনুশীলনের কথা ছিল ডমিঙ্গোর, কিন্তু 14 দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় তৈরি হয় শঙ্কা। কথা ছিল শনিবার তামিম মুশফিক সহ লঙ্কা ফেরত ক্রিকেটারদের শনিবার থেকে শুরু হবে সিরিজের প্রস্তুতি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কড়াকড়িতে আটকে গেল অনুশীলন। 23 মে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে দলগত সাফল্যে মনোযোগ বাংলাদেশের। ঘরের মাঠে ওয়ানডে সুপার লিগের 3 ম্যাচেই জিততে চান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব মুস্তাফিজ ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে মনে করেন তিনি। একাদশের সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সাইফুদ্দিন। শ্রীলঙ্কা আসছে 16 মে। তার আগে শুক্রবার থেকে পুরো দলবল নিয়ে অনুশীলনের কথা ছিল ডোমিঙ্গোর, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের 14 দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় তৈরি হয় শঙ্কা। তবে বিসিবির দৌড়ঝাঁপে মিলেছে স্বস্তি। তামিম মুশফিক সহ লঙ্কা ফেরত ক্রিকেটারদের নিয়ে শনিবার শুরু হবে লঙ্কা সিরিজের প্রস্তুতি। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। এবার ভিন্ন ফরম্যাটে ওদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়ানডে সুপার লিগের 3 ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জনে মরিয়া বাংলাদেশ। সাকিব মুস্তাফিজ ফেরায় দলে ভারসাম্য এসেছে, আশাবাদী করছে সাইফুদ্দিনকে। টিম হিসেবে আমরা খুব বেশি ভালো খেলতে পারতেছি না, তো আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটা ভালো খেলা, এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের যেহেতু ব্যাপার আছে, আর যেহেতু দেশের মাটিতে খেলা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমাদের 100% চেষ্টা করবো আমাদের সবাই টিম ওয়াইজ খেলে যাতে এখানে সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট গেইন করতে পারি, পরবর্তী যাতে আমাদের জন্য সুবিধা হয় ওয়ার্ল্ড কাপ খেলতে। সাকিবের পর একজন অলরাউন্ডারের খোঁজে বাংলাদেশ। সাইফুদ্দিনকে নিয়ে আশাবাদী ম্যানেজমেন্ট, কিন্তু বোলার হিসেবে একাদশে এখনও অটোমেটিক চয়েস হতে পারেননি তিনি। লঙ্কানদের বিপক্ষে একাদশ নিশ্চিতে এই অলরাউন্ডারকে লড়তে হবে মুস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদের সাথে। ঘরে মাঠে অনেক ডোমেস্টিক প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, চেনা কন্ডিশন, মিরপুর উইকেট, তো অবশ্যই চেষ্টা থাকবো যদি সুযোগ পাই ভালো খেলার। সাকিব ভাই এসেছে, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভাই ভালো শেপে আছে, যদি আমি সুযোগ পাই চেষ্টা করবো সেরাটা দেওয়ার। সাইফুদ্দিনের উপলব্ধি, প্রথম 10 ওভারেই গতিপথ ঠিক হয়ে যায় ম্যাচের, যেখানে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। লঙ্কা সিরিজে নতুন বলে উইকেটের সন্ধান দিতে বোলারদের তাগিদ দিচ্ছেন এই পেস অলরাউন্ডার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগার ট্রফি মাদ্রিদেই থাকবে নাকি কাতালোনিয়ায় ফিরবে, সেই ত্রিমুখী লড়াই এখন জমজমাট, যেখানে বার্সেলোনা আতলেতিকো ম্যাচের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা। ন্যু ক্যাম্পে আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:15টায়। গ্রানাদার কাছে হেরে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বার্সা। তবে ভ্যালেন্সিয়া বাধা টপকে দ্রুতই মনোবল ফিরে পেয়েছে কাতালানরা। নতুন কোনো চোট সমস্যা নেই, তাই আতলেতিকোর বিরুদ্ধে পূর্ণ পয়েন্টের লক্ষ্যে খেলবে বার্সা। নিষেধাজ্ঞায় কোচ কোম্যান থাকবেন না ডাগ আউটে। হেড টু হেডে বার্সার 75 জয়ের বিপরীতে আতলেতিকোর জয় 51টি। চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনালের মহড়া দেখার অপেক্ষা ইংলিশ প্রিমিয়ার লিগে। রাত 10:30টায় লড়বে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পিএসজিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে ফুরফুরে মেজাজে ম্যান সিটি, লিগ টেবিলেও সবার ওপরে। আর এক ম্যাচ জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হবে সিটিজেনদের। অন্যদিকে টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি দারুণ ছন্দে। জার্মান কোচের অধীনে 24 ম্যাচে 16 জয় পেয়েছে চেলসি। 4 থেকে লিগ শেষ করার পথেও এগিয়ে চেলসি। ম্যান সিটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 69 জয়ের বিপরীতে 59 ম্যাচে হেরেছে দ্য ব্লুজ। এটা সত্যি চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে আমরা ভালো খেলেছি, কিন্তু ওই ম্যাচের প্রশংসা কোনো কাজে দেবে না। ম্যান সিটি মাঠে জয় পাওয়া কঠিন হবে। ছেলেরা তাদের সেরাটা দিতে প্রস্তুত আছে। জয় থেকে আমরা এক ম্যাচ দূরে। শিরোপা জিতব কিনা এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে। টুখেলের অধীনে চেলসি দুর্দান্ত খেলছে, তবে আমরা জয়ের বিকল্প ভাবছি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়।
দ্বিতীয় পর্বে টানা 2 জয়ে আত্মবিশ্বাসী মোহামেডান। দলের মূল তারকা সুলেমান দিয়াবাতে আসরে এখন পর্যন্ত 11 গোল করেছেন এই ক্যামেরুনের ফরওয়ার্ড। এখন পর্যন্ত 14 ম্যাচে সাদা কালোদের সংগ্রহ 25 পয়েন্ট, আছে টেবিলে 5 নম্বরে। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তাদের ওপরে শেখ রাসেল। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 7টায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইব স্পোর্টিং। সবশেষ 2 ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া জামাল ভুঁইয়ারা। আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পাখির মতো গান গাই উড়ে যায় সুউচ্চ দিগন্তে, এই প্রতিপাদ্যে নিয়ে এবার পালিত হচ্ছে দিবসটি। দেশের 32টি স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় 1.5 লাখ। তবে পাখি গবেষকেরা বলছেন, দেশে প্রায় 130টি স্থানে পাখির আবাসস্থল গড়ে উঠলেও সেসব স্থান সংরক্ষণে নেই উদ্যোগ। দেশে প্রায় 650 প্রজাতির পাখির দেখা মেলে। এর মধ্যে 300 প্রজাতির পরিযায়ী, যারা প্রতি বছর শীত শুরুর আগে অর্থাৎ অক্টোবর থেকে আসতে শুরু করে। খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে এ অঞ্চলে আসে তারা। দেশের সবচেয়ে বেশি পাখির সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পরিযায়ী পাখির মধ্যে পিয়ং, লালমাথা ভূতিহাঁস, পাতেকুট পাখি, বৈকালি তিলি ও ফুলুরি হাঁসই বেশি। এবছর টাঙ্গুয়ার হাওরে দেখা মিলেছে 61,000-এরও বেশি পাখি, যার মধ্যে রয়েছে উত্তর মঙ্গোলিয়ার হাজারো মাইল দূর থেকে আসা গিরিয়া হাঁস, আছে বিপন্ন প্রায় প্যালাসিস ঈগল। প্রতিবছর দেশে 32 স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, বাইক্কার বিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা, সুন্দরবন। তবে পাখি গবেষকেরা বলছেন, এসব এলাকা ছাড়াও দেশের 130টি স্থানে পাখির আবাস রয়েছে। সামাজিকভাবে কিছু বিনিয়োগ করতে হবে, অর্থ হোক এবং অন্যান্য উদ্যোগ হোক, সেটা শূন্য পর্যায়ে চলে গেছে এখন। এখানে যে কী হচ্ছে তা ওই আপনি আমি গেলেই কেবল চোখে পড়ে, সরকারি পর্যায়ে কিছু তারা দেখতেও পাচ্ছেন না। পাখির আবাসস্থল ঠিক রাখার পাশাপাশি চোরা শিকারীদেরও কড়া নজরদারির আওতায় আনার পরামর্শ গবেষকদের। একই সাথে পরিযায়ী পাখির সংস্পর্শে দেশীয় হাঁস ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত না হয় সেদিকে নজর রাখার তাগিদ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যাত্রী পারাপার বন্ধের ঘোষণার পরও ফেরিঘাটগুলোতে হাজারো মানুষের ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ। কিটের মূল্য কমলেও কমেনি বেসরকারি করোনা পরীক্ষার ফি, মানা হচ্ছে না কারিগরি কমিটির সুপারিশও। মসজিদ মাদ্রাসার নামে টাকা তুলে লোপাট করতেন হেফাজতের মামুনুল, অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। করোনা শুধু ফুসফুসের ক্ষতি নয়, রক্ত জমাট বাঁধায় গবেষণার তথ্য। ভারতে 4194 মৃত্যুর নতুন রেকর্ড। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জয়ন্তী আজ। করোনার জন্য প্রকাশ্যে নয়, অনলাইনে নানা আয়োজন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।